জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট নাম্বার 36। ঠিক আছে, তো অলরেডি আমরা 1 থেকে 35 পর্যন্ত মক টেস্ট যেটা আছে সেটা এই চ্যানেলটির প্লে লিস্টে আপলোড করে দিয়েছি। সেখান থেকে দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। এছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই চ্যানেলটির মধ্যেই যাবে, সেখানে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি বলে লেখা থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে একদম শুরু থেকে 1 থেকে 35টা পর্যন্ত মক টেস্ট। ঠিক আছে, এছাড়াও আমরা যেটা বলেছি যে স্পেশাল মক টেস্ট আমরা টোটাল 20 অর্থাৎ 20টা মক টেস্ট নিয়ে আসছে খুব শীঘ্রই, সেখানেও পেয়ে যাবে। তো সেই জন্য বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য এবং সেই মক টেস্টগুলির জন্য। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকের প্রথম সেকশন 1। সেকশন 1-এ থাকবে আগেকার মতনই ইংলিশ, টোটাল 10টি প্রশ্ন সম্পূর্ণ নতুন সিলেবাসের ওপরে। চলো শুরু করি প্রথম প্রশ্ন। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাগেইন সেই ফিক্সড প্রিপোজিশন থেকে, দ্য লোকাল শপকিপার ডিলস ড্যাশ লাক্সারি ইলেকট্রনিক্স। কি বলছে? দ্য লোকাল শপকিপার ডিলস ড্যাশ লাক্সারি ইলেকট্রনিক্স। ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এই যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। এই 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়েছে সেটা হচ্ছে কি ইন। কারণ কি? কারণ আমরা জানি যে এই যে ডিলের সাথে উইথ তখনই হয় যখন কোনো আমরা পিপল বা প্রবলেমসকে হ্যান্ডেল করব, বা তার সাথে যখন মানে বোঝা পড়া করব, তখন সেটাকে আমরা ডিলের সাথে কি বসাই? উইথ বসাবো। তাহলে ডিল উইথ, ডিল এই যে ডিলস উইথ যেটা আছে, ডিলস উইথ এটা কখন হবে? যখন আমরা কোনো পিপল বা প্রবলেম বা কোনো একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষেত্রে বোঝাবে, তখন আমরা ডিলস উইথ বসাবো। আর ডিলস ইন যখন হবে তখন আমরা ট্রেড বা বিজনেস করার ক্ষেত্রে, ট্রেড বা বিজনেস, এই যে ডিলস ইন যেটা আছে সেটা হচ্ছে ট্রেড বা বিজনেস, ট্রেড বা বিজনেস করার ক্ষেত্রে আমরা ইন শব্দটা ইউজ করবো, ইন প্রিপোজিশন ইউজ করবো, ডিলস ইন। লাক্সারি ইলেকট্রনিক, তাহলে এই যে লাক্সারি ইলেকট্রনিক বিজনেসের কথা বলছে, সেক্ষেত্রে অপশন বি ইন হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দ্বিতীয় প্রশ্ন আসছে। দ্বিতীয় প্রশ্ন বলছে, দ্য কোর্ট হ্যাজ অ্যাবজর্বড হিম ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড অ্যাগেনস্ট হিম। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? তাহলে এই যে অ্যাবজর্ব মানে হচ্ছে মুক্ত করে দেওয়া। ঠিক আছে, কোনো যে চার্জ থাকে সেই চার্জ থেকে মুক্ত করে দেওয়া, তাকে আমরা বলি অ্যাবজর্ব। তাহলে দ্য কোর্ট অ্যাবজর্ব হিম ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। তাহলে সঠিক উত্তর কী হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অফ, OLL, অফ। তাহলে এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে অ্যাবজর্ব যেটা আছে, অ্যাবজর্বের সাথে অফ বসে যখন এর মিনিং হয়ে যায় যে ফ্রি সামওয়ান ফ্রি ফ্রম গিল্টি অর ব্লেম, তাহলে কাউকে কোনো কিছু দোষ থেকে দোষমুক্ত করা। ঠিক আছে, দোষমুক্ত করার ক্ষেত্রে আমরা এই যে অ্যাবজর্বের সাথে অফ ইউজ করি, বুঝতে পারলাম? তাহলে এই যে কারো কিছু গিল্টি বা কোনো দোষ থেকে যখন তাকে নির্দোষ ঘোষণা করা হয়, তাহলে এই যে নির্দোষ ঘোষণা করার ক্ষেত্রে আমরা যে অ্যাবজর্ব যেটা আছে, অ্যাবজর্বের সাথে আমরা অফ ইউজ করি। ঠিক আছে, এরপর আসছি 3 নম্বরে দেওয়া আছে, চুজ দ্য সিনোনিম অফ ইকুয়ানিমিটি। চুজ দ্য সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। কার সমার্থক শব্দ? না, ইকুয়ানিমিটি। ঠিক আছে, তাহলে প্রথমে এই যে সিনোনিম বা অ্যান্টোনিম করার সময় আগে কোশ্চেনের যেটা মিনিং আছে সেটা সঠিকভাবে জানতে হবে। তাহলে এই যে ইকুয়ানিমিটি, এটার মিনিং কি? তাহলে এই যে ইকুয়ানিমিটি দেওয়া আছে, ইকুয়ানিমিটির মিনিংই হচ্ছে কি মনের স্থিরতা বা ধৈর্য। তোমরা এগুলো লিখে রাখবে। ঠিক আছে, এই ইকুয়ানিমিটি মানেই হচ্ছে কি মনের ধৈর্য। ঠিক আছে, তাহলে এটা দেখে রাখবে, এই যে সিনোনিম অফ ইকুয়ানিমিটি। তাহলে এই যে ইকুয়ানিমিটি দেওয়া আছে, এটার মানে হচ্ছে মনের স্থিরতা। আমি লিখে দিচ্ছি, মনের স্থিরতা বা ধৈর্য। ঠিক আছে, মনের স্থিরতা বা ধৈর্য। তাহলে 4টা অপশন দেখে তোমরা বলবে যে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে প্রত্যেকটা অপশনকে আমরা দেখে নেবো, এই যে এজিটেশন মানে আমরা জানি কি অ্যাজিটেশন, এটা হচ্ছে উত্তেজনা। কম্পোজার মানে কি? কম্পোজার মানে হচ্ছে ধৈর্য বা স্থিরতা। ঠিক আছে, বা স্থিরতা। ফিয়ার মানে তো ভয়, আর অ্যাঙ্গার মানে রাগ। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কম্পোজার মানে হচ্ছে ধৈর্য বা স্থিরতা, আর ইকুয়ানিমিটি মানেই হচ্ছে মনের স্থিরতা বা ধৈর্য। ঠিক আছে, তাহলে এরপরে আসছি 4 নম্বর প্রশ্ন।
তাহলে 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য সিনোনিম অফ রিকনসাইল, চুজ দ্য সিনোনিম অফ রিকনসাইল। তাহলে প্রথমে আমরা জানবো রিকনসাইল এর মিনিং কি। তাহলে রিকনসাইল মানে হচ্ছে মিটমাট করা বা পুনর্মিলন করা। রিকনসাইল মানে হচ্ছে মিটমাট করা বা পুনর্মিলন করা, ঠিক আছে, পুনর্মিলন করা বুঝতে পারলাম। তাহলে রিকনসাইল মানে হচ্ছে মিটমাট করা বা পুনর্মিলন করা। তাহলে 4টা অপশন দেওয়া আছে, অ্যাজিটেট বা অ্যাজাইটেড। এই যে অ্যাজিটেট দেওয়া আছে এটা মানে আগে আমরা দেখলাম উত্তেজিত করা। হারমোনাইজ যেটা আছে, এই হারমোনাইজ শব্দটা এসছে হারমোনি থেকে, যেটা মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে। তাহলে তারপর আছে ডিসপিউট। এই যে ডিসপিউট মানে হচ্ছে বিতর্ক করা বা কোনো কিছু বিষয় নিয়ে যে সমাধান না হওয়া বা দ্বন্দ্বের সৃষ্টি হওয়া, সেটাকে আমরা বলি ডিসপিউট। আর স্ট্রেঞ্জ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন করা, ঠিক আছে, স্ট্রেঞ্জ মানে বিচ্ছিন্ন করা। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে পুনর্মিলন মানে কি সামঞ্জস্যতে ফিরে আসা, তার মানে হচ্ছে হারমোনাইজ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি। এরপরে আসছি 5 নম্বরে আসছে চুজ দ্য অ্যান্টোনিয়াম। এরপরে আসছে কিন্তু বিপরীত শব্দ, ঠিক আছে, বিপরীত শব্দ এসছে কার না জেনিথ। এই যে জেনিথ দেওয়া আছে, এই জেনিথের বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিয়াম কি হবে। তাহলে 4টা অপশন দেওয়া আছে। তাহলে জেনিথ মানে কি? জেনিথ মানে হচ্ছে শীর্ষবিন্দু, জেনিথ মানে হচ্ছে কি শীর্ষবিন্দু বা শিখর, ঠিক আছে, একদম চরম বিন্দু যেটা আছে শীর্ষবিন্দু, তাকে আমরা বলছি শীর্ষবিন্দু অর্থাৎ টপ। এই যে টপ যেটা আছে এই শীর্ষবিন্দু, এটাকে বলছি আমরা কি জেনিথ, ঠিক আছে। তাহলে এর অ্যান্টোনিয়াম বলেছে। তাহলে অ্যাপেক্স মানে কি? অ্যাপেক্স মানে আমরা জানি চূড়া, তাই তো। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া বা সব থেকে উঁচু পর্যায়ে যেটা থাকে সেটাকে আমরা অ্যাপেক্স বলি। তারপর আছে নাদির। তাহলে এই নাদির মানে হচ্ছে কিন্তু সর্বনিম্ন, ঠিক আছে, নাদির মানে সর্বনিম্ন। তাহলে এই আমরা উত্তর পেয়ে গেলাম সর্বনিম্ন বা সর্বনিম্ন বিন্দু বলতে পারি। তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন অপশন আমরা পেয়ে গেছি। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বাকি মিনিংগুলো দেখে নিই। সামিট মানে হচ্ছে আমরা জানি কি শৃঙ্গ বা সব থেকে যে উঁচু পর্যায়ে সেটাকে আমরা বলি কি সামিট বা শৃঙ্গ। আর ক্লাইম্যাক্স মানে হচ্ছে পরিণতি। তাহলে এটাও অনেকটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। তাহলে এটা সিনোনিম হয়ে যাচ্ছে, কিন্তু অ্যান্টোনিম হয়ে যাবে কি নাদির। অ্যান্টোনিম হয়ে যাবে নাদির, অপশন বি। এরপর আসছি 6 নম্বরে আবার বলছে চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাক্রিমনি। তাহলে অ্যাক্রিমনি মানে কি? অ্যাক্রিমনি মানে হচ্ছে তিক্ততা। তিক্ততা বলতে পারি বা উগ্রতা বলতে পারি, ঠিক আছে, তিক্ততা বা উগ্রতা এই দুটি বলতে পারি অ্যাক্রিমনি মানে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর প্রথমে দেওয়া আছে হার্সনেস। তাহলে হার্সনেস মানে আমরা জানি রুক্ষতা। হার্সনেস মানে কি? রুক্ষতা, মানে রুক্ষ ভাব যেটা আছে সেটাকে আমরা হার্সনেস বলি, ঠিক আছে। তাহলে বেনিভোলেন্স মানে কি? বেনিভোলেন্স মানে হচ্ছে দয়া বা উদার, দয়া বা সদ্ভাব বা উদার বলা যেতে পারে, উদার। আর অ্যানমিটি মানে হচ্ছে শত্রুতা। তাহলে এটা তো হবেই না, এগুলো হয়ে যাচ্ছে কি এর সিনোনিম। আর রিজেন্টমেন্ট যেটা দেওয়া আছে, রিজেন্টমেন্ট মানে হচ্ছে ক্ষোভ, তাহলে এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি বেনিভোলেন্স, দয়া বা উদার। অ্যাক্রিমনি মানে হচ্ছে তিক্ততা বা উগ্রতা, তারই অপোজিট বা অ্যান্টোনিয়াম হচ্ছে বেনিভোলেন্স, যেটা মানে হচ্ছে দয়া বা উদার। বুঝতে পারলাম। এরপর আসছি 7 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ওয়াসিস। তাহলে ওয়াসিস মানে কি? ওয়াসিস মানে বলে দিচ্ছে মরুদ্যান, ঠিক আছে। এই যে ওয়াসিস মানে হচ্ছে কি মরুদ্যান, মানে যেখানে আছে একটা মরুভূমির মধ্যে যে জলাশয় যেটা, সেটাকে আমরা বলছি ওয়াসিস। তাহলে এটার প্লুরাল ফর্ম কি হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এটা ডবল হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ওয়াসিস, ঠিক আছে। দেখে নেবে একটু। আচ্ছা, এটাতে বলে রাখি যে এরকম সেম এক্সাম্পল আর কিছু যদি থাকে, তাহলে যেরকম আছে থ্যাসিস, এই যে THISES, ঠিক আছে। তাহলে এটারও প্লুরাল ফর্ম হয়ে যাবে কি THESES। তারপরে যেরকম ক্রাইসিস, সেম এক্সাম্পল ক্রাইসিস, এটা হয়ে যাবে ক্রাইসিস। বুঝতে পারলাম। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। এরপর আসছি 8 নম্বর বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে টু বিট অ্যারাউন্ড দ্য বুশের যেটা মিনিং দেওয়া আছে এটা কী হবে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি টু অ্যাভয়েড দ্য মেইন টপিক, অপশন বি, মানে আসল বিষয়টি এড়িয়ে যাওয়া, যেটা হচ্ছে কি আসল বিষয়টি এড়িয়ে যাওয়া, মানে এদিক ওদিক কথা বলা, মেন টপিকে না এসে এদিক ওদিক কথা বলা, সেটাকেই আমরা বাগধারা বা ইডিয়ম হিসেবে বলি এড়িয়ে যাওয়া, ঠিক আছে, যে বিট অ্যারাউন্ড দ্য বুশ। বুঝতে পারলাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি 9 নম্বর বলছে কি
এ পার্সন হু ইজ রিকভারিং ফ্রম অ্যান ইলনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, এ পার্সন হু ইজ রিকভারিং ফ্রম অ্যান ইলনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, তাকে আমরা কি বলবো? চারটে অপশন দেওয়া আছে, তাহলে সেই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে মানে হচ্ছে অসুস্থতার পর ধীরে ধীরে যে সুস্থ হয়ে উঠছেন এমন ব্যক্তি, তাকে কি বলা হয়? কনভালসেন্ট। তাহলে কনভালসেন্ট মানে কি? তাহলে এই কনভালসেন্ট মানে হচ্ছে স্বাস্থ্য উদ্ধারকারী, তার মানে হচ্ছে এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তাহলে এই কনভালসেন্ট মানেই হচ্ছে এমন একজন ব্যক্তি, এ পার্সন হু ইজ রিকভারিং ফ্রম অ্যান ইলনেস অর মেডিকেল ট্রিটমেন্ট, তাকে আমরা বলছি কি? কনভালসেন্ট, ঠিক আছে। কোনো একজন রোগের পর যে ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এইরকম ব্যক্তিকে বলা হয় কনভালসেন্ট, ঠিক আছে। ইনকিউরেবল মানে কি? যে ঠিক হবে না, মানে দুরারোগ্য ব্যাধি বা ঠিক হবে না, তাকে আমরা বলছি কি? ইনকিউরেবল। আর পেশেন্ট মানে আমরা জানি রোগী, আর সিনাইল মানে হচ্ছে বার্ধক্যজনিত দুর্বল, মানে বয়সের কারণে যে দুর্বলতা আসে বা রোগ আসে সেটাকে আমরা বলছি কি? সিনাইল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অপশন এ, অপশন এ, ঠিক আছে। এরপরে আসছি 10 নম্বর। তাহলে 10 নম্বর আমরা দেখছি, 10 নম্বর বলছে হুইচ ওয়ার্ড ইজ স্পেল কারেক্টলি, অর্থাৎ সঠিক বানানটি ঠিক করতে হবে। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? মিলেনিয়াম। তাহলে এই যে মিলেনিয়াম দেওয়া আছে, মিলেনিয়াম মানে হচ্ছে সহস্রাব্দ বছর, তাহলে সঠিক উত্তর কি? 1000 বছরকে বলছে, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখি যেখানে ডাবল এল অ্যান্ড ডাবল এন থাকবে, এই যে ডাবল এল, ঠিক আছে, আর ডাবল এন, তাহলে এটা হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। তোমরা একটু দেখে নেবে বাকি অপশানগুলো। এরপর আসছি সেকেন্ড পার্টে। তাহলে সেকেন্ড পার্টে আছে সেকশন 2 বা দ্বিতীয় পার্ট, যেটা আছে জিকে বা জিএস পার্ট। এক্ষেত্রে টোটাল 20টি প্রশ্ন থাকবে, সম্পূর্ণ আপডেট সিলেবাসের ওপরে। তো ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দেবে একটা, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও বা মক টেস্টগুলির জন্য। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন সেকেন্ড পার্টের। আর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। তো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে যে সুলতানি আমলে চাহালগানি বা 40 জন দাসের চক্র কে ভেঙে দিয়েছিলেন? ঠিক আছে, চাহালগানি বা চাল্লিশা যাকে বলা হয়, তাহলে এই যে চল্লিশা বা চাহালগানি, এটা 40 জন দাসের চক্র কে ভেঙে দিয়েছিলেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যে কী হবে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর কী হবে তোমরা নিজেরা অ্যান্সার কমেন্ট করবে। তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি? বলবন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বলবন। কারণ কি? আচ্ছা, কে গঠন করেছিলেন যদি বলা হয় যে কে গঠন করেছিলেন, তাহলে সেটা হয়ে যাবে ইলতুৎমিশ এই চক্রটি গঠন করেছিলেন। কিন্তু বলবন অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন এই যে চহলগানি বা 40 ক্ষমতা কেড়ে পড়ে নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে এটি ধ্বংস করেছিলেন, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? গিয়াসউদ্দিন বলবন। এরপর আসছি দ্বিতীয় প্রশ্ন বলছে কি? 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ, যেটাকে আমরা রেডিও ওয়েভস বলি, প্রতিফলিত হয়ে ফিরে আসে? বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভস প্রতিফলিত হয়ে ফিরে আসে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি? অপশন সি, আয়নোস্ফিয়ার। অপশন সি, আয়নোস্ফিয়ার। বুঝতে পারলাম? এখানে বলছে এই স্তরে গ্যাসীয় অণুগুলি তড়িৎচুম্বকীয় আয়ন অবস্থায় থাকে। এটা মনে রাখবে যে এই যে আয়নোস্ফিয়ার যেটা আছে, এই আয়নোস্ফিয়ারে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেগুলোর দ্বারা বা ইউভি রেজ যেটা আছে তাদের দ্বারা যে আয়নগুলি তড়িৎচুম্বকীয় আয়ন অবস্থায় থাকে, যা বেতার তরঙ্গ প্রতিফলিত করে পৃথিবীতেই আবার ফিরিয়ে দেয়, এবং এর ফলেই আমরা জানি যে পৃথিবীব্যাপী যে যোগাযোগ ব্যবস্থা সচল রাখে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অপশন সি, আয়নোস্ফিয়ার। এরপর আসছি 3 নম্বর বলছে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতি, যেটাকে ইমপিচমেন্ট বলা হয়, ঠিক আছে, সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটাকে বলা হয় ইমপিচমেন্ট। তাহলে এই যে পুরো নিয়ম, এই নিয়মটি সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অনুচ্ছেদ 61, অর্থাৎ যেটা বলে আর্টিকেল 61। তাহলে সংবিধানের লঙ্ঘনে দেয় রাষ্ট্রপতিকে সংসদের যে কোনো কক্ষ থেকে ইমপিচমেন্ট প্রস্তাব এনে পদচ্যুত করা যায়। এটি মূলত কোথা থেকে নেওয়া হয়েছে যদি বলা হয়, তাহলে আমেরিকার সংবিধান থেকে। এটা মনে রাখবে, আমেরিকার সংবিধান থেকে। তবে এই যে ইমপিচমেন্ট পদ্ধতি অনেকটা জটিল, ঠিক আছে। আমেরিকার সংবিধান থেকে এই যে কনসেপ্ট যেটা আছে, এই ধারণাটি নেওয়া হয়েছে। এরপর আসছে 4 নম্বর বলছে ল্যান, LAN এর সম্পূর্ণ নাম কি? কম্পিউটার থেকে প্রশ্ন এটা। LAN বা ল্যান যেটা আছে এর সম্পূর্ণ নাম কি? এটা সম্পূর্ণ নাম কি হবে? তাহলে সম্পূর্ণ নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। তাহলে এই যে এটি হচ্ছে ছোট এলাকা যেমন অফিস বা বাড়ির মধ্যে সংযুক্ত নেটওয়ার্কে বলা হয় ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে 5 নম্বর বলছে যে
মিনামাটা রোগটি কোন ধাতুর দূষণের ফলে হয়? মিনামাটা রোগটি কোন ধাতুর দূষণের ফলে হয়? বহুবার পরীক্ষায় এসছে মিনামাটা রোগটি কোন ধাতুর দূষণের ফলে হয়। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে পারদ বা যেটাকে আমরা বলি কি মার্কিউরি। তাহলে এটা মনে রাখবে যে এই যে 1956 সালে, কত সালে যদি বলে তাহলে হবে 1956 সালে। 1956 সালে জাপানের মিনামাটা উপসাগরের মাছ দ্বারা এ পারদ দূষিত হওয়ায় মানুষের মধ্যে স্নায়বিক বা নিউরন যেটা আছে এর দ্বারা এই রোগটি ছড়িয়ে পড়েছিল, সেই জন্য এর নামও দেওয়া হয় কি মিনামাটা ডিজিজ। ঠিক আছে, জাপানের একটা শহরের নাম আছে মিনামাটা, সেখান থেকে এই রোগটি ছড়িয়ে পড়ে। তাহলে এটা কিসের দ্বারা? পারদ বা মার্কিউরি। এরপরে আসছি 6 নম্বর বলছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ভালো করে মনে রাখবে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বা আইআরএ কে প্রতিষ্ঠা করেছিলেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো অনেকে রাসবেরি বসু করে আসবে, কিন্তু রাসবেরি বসু না, এটা হচ্ছে সূর্য সেন। সূর্য সেন, ঠিক আছে। মাস্টারদা সূর্য সেন 1930 সালে এই যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিতে এটি গঠন করেন। ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। কত সালে যদি বলে তাহলে হবে 1930। ঠিক আছে, কোথায়? না চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। ঠিক আছে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে অপশন বি। এরপরে আসছি 7 নম্বর বলছে ভারতের চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? ভারতের চা অর্থাৎ টি চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অনেকে প্রথম স্থান করে আসে, কিন্তু এটা প্রথম না, এটা হবে দ্বিতীয়। কারণ কি অসম যেটা আছে, আসাম, পূর্ব ভারতের আসাম রাজ্য চা উৎপাদনে প্রথম। ঠিক আছে, দ্বিতীয় স্থান রয়েছে পশ্চিমবঙ্গ। তবে পশ্চিমবঙ্গের যে দার্জিলিংয়ের চা বিশ্বসেরা সুগন্ধি চায়ের জন্য বিখ্যাত। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশান বি। এরপরে 8 নম্বর প্রশ্ন বলছে রামসার সম্মেলন বা রামসার কনভেনশন কিসের সাথে সম্পর্কিত? রামসার সম্মেলন বা রামসার কনভেনশন কিসের সাথে সম্পর্কিত? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি জলাভূমি সংরক্ষণ, অপশন বি জলাভূমি সংরক্ষণ। তাহলে কবে হয়েছিল যদি বলে তাহলে এটা হবে কি 1971। মনে রাখবে 1971 ইরানের রামসার শহরে। কোথায়? এখন যেটা খুব ইরান নিয়ে খুব ঝামেলা চলছে, সে ইরানের রামসার শহর। ঠিক আছে, রামসার শহরে। তাহলে এটি অনুষ্ঠিত। ভারতের যদি পশ্চিমবঙ্গের বলা হয় যে পশ্চিমবঙ্গের কোথায় আছে, তাহলে মনে রাখবে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটি, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড একটি হচ্ছে রামসার সাইট, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, এটা হচ্ছে একটি কি রামসার সাইট। এরপর আসছি 9 নম্বর বলছে সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটি? সিন্ধু নদীর বৃহত্তম উপনদী কোনটি? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি চেনাব। অপশন বি চেনাব। মনে রাখবে চন্দ্র ও ভাগা নামক দুটি স্রোত মিলিত হয়ে চেনাব নদীটি গঠিত হয়েছে। একটা হচ্ছে চন্দ্র ও ভাগা। তাহলে এই দুটি নদীর মিলিত নাম হচ্ছে চেনাব। এই দুটি নদীরই মিলিত নাম হচ্ছে চেনাব বা চন্দ্রভাগাও বলা হয় একসাথে। তাহলে এই দুটি নদীর মিলিত হয়ে চেনাব গঠিত হয়েছে এবং সিন্ধু নদীর জল বহনকারী এটি হচ্ছে বৃহত্তম উপনদী। ঠিক আছে, এরপর আসছি 10 নম্বর বলছে হাইড্রোজেন বোমা মূল নীতি কোনটি? হাইড্রোজেন বোমার মূল নীতি কোনটি? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন, পারমাণবিক সংযোজন যাকে বলা হয়। অপশন বি নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন। এক্ষেত্রে মনে রাখার বিষয় আছে যে এই যে এতে কেন ফিউশন হচ্ছে, কারণ হচ্ছে হালকা পরমাণু বিশেষত হাইড্রোজেনের আইসোটোপ থাকে, একটা হচ্ছে ডিউটেরিয়াম আর একটা হচ্ছে ট্রিটিয়াম। ঠিক আছে, তাহলে এইগুলিকে অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপে সংযোজিত অর্থাৎ কি ফিউশন। ঠিক আছে, সংযোজিত অর্থাৎ ফিউশন হয়ে হিলিয়াম পরমাণু, ভারী পরমাণু যেটা হচ্ছে হিলিয়াম গঠন করে। ঠিক আছে, এবং এই সংযোজন প্রক্রিয়া অত্যধিক শক্তি নির্গত হয় যা ফিউশন বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই যে এর তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি পারমাণবিক সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, সংযোজনের ফলে অধিক শক্তি নির্গত হয়। এরপরে আসছি 11 নম্বর প্রশ্ন বলছে যে মৌর্য শাসনের সময় ধর্মস্থীয়, নামটা মনে রাখবে, ধর্মস্থীয় কি ছিল? মৌর্য শাসনের সময় ধর্মস্থীয় কি ছিল? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তরে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, তাহলে মৌর্য শাসনের সময় ধর্মস্থীয় যেটা আছে, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি দেওয়ানি আদালত। অপশন বি
দেওয়ানি আদালত। এটা মনে রাখবে যে কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী মৌর্য যুগে দু ধরনের আদালত ছিল, একটা নাম হচ্ছে দেওয়ানি আদালত, একটা হচ্ছে দেওয়ানি আদালত, যেটাকে আমরা বলছি কি ধর্মস্থীয়, সেটাকে আমরা বলছি ধর্মস্থীয়। ও আচ্ছা, ধর্মস্থীয় ও আর একটা ছিল যেটা হচ্ছে ফৌজদারি, যেটাকে আমরা বলছি কন্টক শোধন। একটা হচ্ছে দেওয়ানি আর একটা হচ্ছে ফৌজদারি, যেটাকে আমরা বলছি কি কন্টক শোধন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি অপশন বি কারেক্ট অ্যান্সার। তারপর 12 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কাটা বলা হয়? ভারতীয় সংবিধানের কোন অংশকে ম্যাগনা কাটা বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? প্রস্তাবনা, প্রিয়াম্বল, না মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, না নির্দেশমূলক নীতি যেটাকে আমরা ডিপিএসপি বলছি, আর মৌলিক কর্তব্য, না ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মৌলিক অধিকার। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মৌলিক অধিকার। কত নম্বর পার্টে আছে সেটা হবে পার্ট 3, মনে রাখবে পার্ট 3। ঠিক আছে, আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35। তাহলে এই 12 থেকে 35 যেটা আছে নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকারগুলি 12 থেকে 35 অনুচ্ছেদে বর্ণিত থাকায় একেই বলা হয় কি ম্যাগনা কাটা। ঠিক আছে, ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা। 13 নম্বর প্রশ্ন বলছে মোগল সম্রাট আকবরের সময় মাঝহার ঘোষণা করা হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মোগল সম্রাট আকবরের সময় মাঝহার ঘোষণা করা হয়, মাহজার ঘোষণা করা হয় কত সালে? তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 1579 বা 1579 সালে। 1579 বা 1579 সালে। ঠিক আছে, এই মাঝহার হচ্ছে এই ঘোষণার মাধ্যমে আকবর যে মৌলানা সম্প্রদায় ছিল, এই মৌলানা সম্প্রদায়ের ক্ষমতা খর্ব করে নিজের হাতে ক্ষমতা বৃদ্ধি করেছিলেন। বিশেষ করে এটি হচ্ছে এমন একটি ঘোষণা যার মাধ্যমে আকবর নিজেকে ধর্মীয় বিষয়ে চূড়ান্ত ক্ষমতাকার হিসাবে, এই চূড়ান্ত ব্যাখ্যাকার হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মাঝহার হচ্ছে একটি ঘোষণা যার মাধ্যমে ধর্মীয় ব্যাপারে কোনো কিছু যে চূড়ান্ত ব্যাখ্যাকারী হিসেবে আকবর নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে আকবর মৌলানা সম্প্রদায় যে ছিল, এই মৌলানা বা মৌলভী সম্প্রদায়ের ক্ষমতা অনেকটাই খর্ব করেছিলেন। এরপর আসছি 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে যে প্রাথমিক বিদ্যালয়ে ছেলেরা অঙ্কে ভালো এবং মেয়েরা শিল্পকলায় ভালো, এই ধারণাটি কিসের উদাহরণ? প্রাথমিক বিদ্যালয়ে ছেলেরা অঙ্কে ভালো এবং মেয়েরা শিল্পকলায় ভালো, এই ধারণাটি কিসের উদাহরণ? এই ধারণাটাই হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপিং বা জেন্ডার স্টিরিওটাইপের উদাহরণ। জেন্ডার স্টিরিওটাইপিং বা জেন্ডার স্টিরিওটাইপের উদাহরণ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলছে যে কোনো বিশেষ গুণ বা দক্ষতা যেটা আছে কোনো লিঙ্গের সাথে বা কোনো সেক্সের সাথে স্পষ্টভাবে বা স্থায়ীভাবে জুড়ে দেওয়াকেই বলা হয় স্টিরিওটাইপিং। যেরকম যে কালার যেটা আছে, এই কালার পিঙ্ক কালার মেয়েদের জন্য, ব্লু কালার ছেলেদের জন্য, তাহলে এইরকম যে ধারণা বা চিরাচরিত যে অস্থায়ী ধারণা, এই যে ধারণাগুলোকে স্থায়ীভাবে জুড়ে দেওয়া, এটাকেই বলা হয় স্টিরিওটাইপিং। ঠিক আছে, যে রান্না করবে মেয়েরা, ঠিক আছে, বাইরের কাজ করবে ছেলেরা, তা এই ধরনের যে ধারণা সেগুলোকে বলা হয় জেন্ডার স্টিরিওটাইপিং। এরপর আসছি 15 নম্বর বলছে কুডানকুলাম। ঠিক আছে, এখানে কুডান হবে, তাহলে কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, এই যে কুডানকুলাম যেটা দেওয়া আছে এটি কার সহযোগিতায় নির্মিত হয়েছিল? তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি রাশিয়া। ঠিক আছে, কার সহযোগিতায় বললে সেটা হয়ে যাবে রাশিয়া। এরপরে 16 নম্বর প্রশ্ন বলছে কে প্রথম বয়কট ও স্বদেশী আন্দোলনে ডাক দিয়েছিলেন? কে প্রথম বয়কট ও স্বদেশী আন্দোলনে ডাক দিয়েছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কৃষ্ণকুমার মিত্র। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষ্ণকুমার মিত্র। তার কোন পত্রিকায় যদি বলে তাহলে সেটা হয়ে যাচ্ছে সঞ্জীবনী পত্রিকায়। সঞ্জীবনী পত্রিকায়। ঠিক আছে, কৃষ্ণকুমার প্রথম স্বদেশী ও বয়কটের ডাক দিয়েছিলেন 1905 সালের জুলাই মাসে। এরপরে আসছি 17 নম্বর বলছে রিমোট সেন্সিং প্রযুক্তিতে কোন ধরনের রশ্মি ব্যবহৃত হয়? রিমোট সেন্সিং প্রযুক্তিতে কোন ধরনের রশ্মি ব্যবহৃত হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অবলোহিত রশ্মি, যাকে আমরা বলি কি ইনফ্রারেড রেজ। ঠিক আছে, অপশন বি অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রেজ। এরপর আসছে 18 নম্বর প্রশ্ন বলছে তবাকট ই নাসিরি গ্রন্থের
রচয়িতাকে, তবাকটি নাসিরি গ্রন্থের রচয়িতাকে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি তবাকটি নাসিরি মিনহাজুস সিরাজ, মিনহাজুস সিরাজ। ঠিক আছে, এই যে তবাকাটি নাসিরি এই গ্রন্থের রচয়িতা হচ্ছে মিনহাজুস সিরাজ। এই গ্রন্থটি সুলতান নাসিরুদ্দিন মাহমুদকে উৎসর্গ করা হয়েছিল এবং এটি দিল্লি সুলতানের শুরুর দিকের একটি প্রামাণ্য উৎস। এরপর আসছি 19 নম্বর বলছে ভারতের কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই বা ডেল্টা নেই? ভারতের কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই বা ডেল্টা নেই? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এক্ষেত্রে অপশন সি নর্মদা। এক্ষেত্রে অপশন সি নর্মদা। ঠিক আছে, মনে রাখবে এটি বিশেষ করে যেটা হচ্ছে এটা পশ্চিম বাহিনী নদী, যেমন নর্মদা, তাপ্তি। এক্ষেত্রে আরেকটা নদী অ্যাড হয়ে যেতে পারে, এখানে অপশনে দেওয়া নেই। একটি নদীর কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে নর্মদা। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে নর্মদা ও তাপ্তি। এই নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, কারণ হচ্ছে এই দুটি নদী রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এর ফলে কি হয় যে এদের গতিবেগ খুব বেশি হওয়ায় মোহনায় পলি জমতে পারে না, ফলে বদ্বীপও তৈরি হয় না, ডেল্টা বা বদ্বীপ তৈরি হয় না, এবং এর পরিবর্তে এস্টুয়ারি তৈরি হয়। ঠিক আছে, মনে রাখবে এস্টুয়ারি তৈরি হয়। তাহলে মনে রাখবে এটা কি যে এদের মোহনায় ডেল্টা তৈরি হয় না, কি হয়? এস্টুয়ারি তৈরি হয়। কারণ কি নর্মদা ও তাপ্তির রিফট ভ্যালি, এই যে RIFT রিফট ভ্যালি, ঠিক আছে, এই রিফট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এদের গতিবেগ খুব বেশি হয়, এর ফলে মোহনায় পলি জমতে পারে না এবং তাই ডেল্টা বা বদ্বীপও তৈরি হয় না। এর বদলে কি তৈরি হয়? এস্টুয়ারি তৈরি হয়। এরপর আসছি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে GUI এর পূর্ণরূপ কি? GUI এর পূর্ণরূপ কি? এটাও কম্পিউটার থেকে দেওয়া আছে, কম্পিউটার থেকে প্রশ্ন। GUI এর ফুল ফর্ম কি? তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অপশন বি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, তাহলে উইন্ডো বা ম্যাকের আইকন থেকে যেটা দেখে গ্রাফিক কাজ করে তাকে আমরা বলা হয় কি GUI বলি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে এখানে আমাদের শেষ হলো টোটাল 20টি প্রশ্ন। তাহলে টোটাল আমরা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে টোটাল 30টি প্রশ্ন। তোমাদের স্কোর কত হচ্ছে মনে রাখবে, স্কোর কত আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে না পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো এখানে শেষ করছি, থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো এখানে শেষ করছি, জয় হিন্দ।